চলো শোনাই, চলো শুনি নিত্যানন্দ জনবাণী। আমরা সবাই জানি তামাকের সেবন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের ক্ষতি করে। নমস্কার, আমি বর্ষা নন্দী মান্টের পক্ষ থেকে, আর আপনারা শুনছেন নিত্যানন্দ জনবাণী কমিউনিটি রেডিও 91.2 FM। আচ্ছা, যারা তামাকের সেবন অলরেডি শুরু করে দিয়েছেন তাদের তো আমরা আটকাতে পারবো না, কিন্তু যারা এখনো শুরু করেননি তাদের আমরা অবশ্যই আটকানোর কথা কিন্তু ভাবতে পারি। আজকের এই বিশেষ পর্বে আমাদের সাথে রয়েছেন বিশেষ অতিথি শ্রীমতী ঝিলম বন্দ্যোপাধ্যায়, যিনি হুগলি ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামের একজন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। আপনার থেকে জেনে নেব শিশু এবং কিশোর কিশোরীদের তামাক ব্যবহার শুরু করা থেকে বিরত রাখার জন্য কি কি কৌশল অবলম্বন করা উচিত। নমস্কার, আমি ঝিলাম বন্দ্যোপাধ্যায়। আমি একজন মনস্তাত্ত্বিক সমাজকর্মী। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা শিশু এবং কিশোর কিশোরীদের কিভাবে তামাক ব্যবহার শুরু করার থেকে আটকাতে পারি সেই প্রসঙ্গ নিয়ে। শিশু এবং কিশোর কিশোরী যারা তামাক ব্যবহার করে এর সংখ্যাটা ভারতবর্ষে নেহাত কম নয়। এ সম্পর্কে আমরা সবাই অবগত। এত রকম সচেতনতামূলক প্রচার, এতগুলো অ্যাডভার্টাইজমেন্ট, তামাকজাত যে দ্রব্য সেগুলো ব্যবহার করার কী কুফল, এই নিয়ে সবসময়ই বিভিন্ন মাধ্যম, সেটা লেখার মাধ্যম হোক, সেটা টিভি হোক, সেটা সিনেমা হল হোক, সব জায়গায় প্রচার চলে। তাও এই যারা সদ্য বড় হওয়ার দিকে হাঁটা দিচ্ছে তাদের মধ্যে প্রবণতা কেন দেখা যাচ্ছে সেটা নিয়ে তাহলে প্রথম আমাদের বোঝা দরকার। তবে আমরা তাদের তামাক ব্যবহার শুরু করার থেকে আটকাতে পারব। কিশোর কিশোরীদের ক্ষেত্রে যে সমস্যাটা তাদেরকে তামাকের উপর নির্ভরশীল করে তোলে বা তামাক ব্যবহার করতে ইচ্ছুক করে, সেটা হলো কৌতূহল। সে তার সমবয়সী মানুষ, তার বাড়ির মানুষ, তার পরিবেশ, পরিবারের মধ্যে বহু মানুষকে দেখে যারা তামাক ব্যবহার করে, এবং তামাক ব্যবহার করে যারা সেই ধরনের কিছু ক্যারেক্টারকে ভীষণ পাওয়ারফুল, শক্তিশালী, বড় হয়ে যাওয়ার প্রতীক হিসাবে বিভিন্ন মাধ্যমে দেখানো হয়। তাহলে তারা প্রথম জীবনের বড় হওয়াটাকে একটা নিয়ম ভাঙার মধ্যে দিয়ে এনজয় করতে চায়, এবং সেই ক্ষেত্রে সব থেকে সহজলভ্য দ্রব্য হলো তামাক, যেটা তারা ব্যবহার করতে চায়। তাহলে আমরা যেটা করতে পারি তাদের ক্ষেত্রে, আমরা 18 বছরের আগে যে তামাক কেনাবেচা করাটা একটা অপরাধ, সেই ধরনের যে আইন রয়েছে সেটা সম্বন্ধে প্রত্যেকটা স্কুলে আমরা একটা সচেতনতামূলক ক্যাম্পেইন চালাই সরকারের পক্ষ থেকে। সেটা যেন আরেকটু বড় আকারে হয়, অনেক বড় করে ব্যানার, পোস্টার এগুলো তৈরি করা দরকার, যাতে কুফলের জায়গাগুলো বিধিসম্মত সতর্কীকরণের মধ্যে আটকে না থেকে স্পষ্ট করে লেখা থাকে যে তামাকজাত দ্রব্য ব্যবহার করলে তারা কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে ভবিষ্যতে। এবং যে ক্ষতি দেখা যায় না, যে ক্ষতিকে বাইরে থেকে আমরা লক্ষ্য করতে পারি না, সেই ক্ষতি নিয়ে অনেক কথা বলা দরকার, যাতে তারা নিজেদের মধ্যে বড় হয়েছি এটা দেখানোর জন্য কোনো রকম নেগেটিভ পথ না নিয়ে, যে পথগুলো খুব পজিটিভ, দায়িত্ববোধ, তার বোধের মধ্যে, বাড়ির কাজের মধ্যে, পরিবেশ মেনটেন করার ক্ষেত্রে, সামাজিক রেসপন্সিবিলিটি শেয়ার করে তারা যে বড় হয়েছে, এই বোধটা তাদের মধ্যে সঞ্চার করলে তারা কিন্তু এই ধরনের গঠনমূলক কাজেই পরবর্তী দিনে চুজ করবে, তামাকজাত ব্যবহার কমাবে তারা। আচ্ছা, আপনি কি এমন কোনো সাফল্যের গল্প বা কেস স্টাডি শেয়ার করতে পারেন যেখানে মনস্তাত্ত্বিক হস্তক্ষেপ কাউকে ধূমপান ত্যাগ করতে সাহায্য করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে? একটি কিশোর, তার 17 বছর বয়স, স্টুডেন্ট, ক্লাস 11-এর, তার গল্পটা আমরা আজকে বন্ধুদের সাথে ভাগ করে নিতে চাই। কারণ সেই বয়সী বাচ্চারা, সেই বয়সী কিশোর কিশোরীরা কিভাবে
টোবাকো অ্যাডিকশনের মধ্যে জড়িয়ে পড়ে এবং তারা চাইলে কিভাবে সেই পথটাকে ত্যাগ করতে পারে, সেটা সেই কিশোরের চিকিৎসার যে দিনগুলো আমাদের সাথে সে কাটিয়েছে তার মধ্যে দিয়ে আমরা কিন্তু খুব সহজ রাস্তা খুঁজে পেয়েছি। একটি স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার সময় সেই কিশোর আমাদের কাছে আসে এবং এসে জানায় যে সে টোবাকো অ্যাডিকশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার জানা ছিল না যে টোবাকো ব্যবহারের, তামাকজাত দ্রব্য ব্যবহারের এত রকম কুফল থাকে। তার মধ্যে সচেতনতার, তার মধ্যে বৈজ্ঞানিক তথ্যর অভাব ছিল যে একটি তামাকজাত দ্রব্য, একটি সিগারেট ব্যবহার করার কতক্ষণ পর অবধি সিগারেটের মধ্যে থাকা কার্সিনোজেনিক কেমিক্যালগুলো শরীরে অ্যাক্টিভেটেড থাকে, কিভাবে সেটা শরীরের প্রত্যেকটা মেজর অর্গান সেগুলোর ক্ষতি করতে পারে। তার মধ্যে তৈরি হওয়া যে ধারণা যে সিগারেট খেলে বড়দের মতো হওয়া যায়, কিন্তু তার এটা চয়েস নয় যে সে একজন অসুস্থ বড় অ্যাডাল্টে পরিণত হবে ভবিষ্যতে। সেজন্য সে আমাদের সাহায্য চায়। সেই সাহায্যের জায়গাটা থেকে তাকে আমরা তথ্য প্রদান করি যে কোথায় গেলে তামাক মুক্তি সহায়তা কেন্দ্র খোঁজ সে পেতে পারে, এবং সে তার নিকটবর্তী সরকারি পরিষেবা যেখানে তামাক মুক্তি কেন্দ্র চলে সেখানে সে পৌঁছায় এবং সে জানায় সে দিনে 12 থেকে 14খানা সিগারেট ব্যবহার করছে। আমরা সেই কিশোরকে বলি যে তার যে পরিমাণে যে সিগারেট সে ব্যবহার করছে সেই সংখ্যাটা সে নিজে কতটা কমাতে পারে, তাকেই চয়েস করতে দেওয়া হয় যে কোন টাইমটায় সে সিগারেট বাদ দিতে পারে। তার সঙ্গে আলোচনা করার পর জানা যায়, সংখ্যা ফিক্সড হয় যে সে আগামী 2 সপ্তাহের মধ্যে 6টা সিগারেট সারা দিনে ব্যবহার করবে। এই সংখ্যায় সে নেমে আসতে পারে। এই যে মোটিভেশনস, এই যে সে নিজেই তার নিজের সিগারেট ব্যবহারের পরিমাণ কমানোর যে মত, এটা কিন্তু তার নিজের চয়েস। সে নিজে সেই চয়েসটা করলো এবং তারপর সে আগামী 2 সপ্তাহ পর তামাক মুক্তি সহায়তা কেন্দ্রে ফিরে আসবে এই কথা দিয়ে সে ফেরত যায় তার বাড়িতে। 2 সপ্তাহ যায়নি, ঠিক 10 দিনের পর সে ফিরে এসে জানায় যে সে তো সিগারেট ব্যবহার সংখ্যাটার উপর খুব গুরুত্ব দিচ্ছে, কিন্তু তার বন্ধুরা তাকে বারবারই জানাচ্ছে যে ও কিছু হবে না, যা বলেছে সেগুলো অনেক বেশি সিগারেট ব্যবহারকারীদের মধ্যে তো সবসময় দেখা যায় না। সব সিগারেট যারা ব্যবহার করেন তাদের কি ক্যান্সার হয় নাকি তারা ভীষণভাবে অসুস্থ হন, তা তো নয়। সে আমাদেরকে থেকে আবার জানতে চায় যে তারা কি প্রত্যেক মানুষের এরকম হয় না। তো আমরা তাকে জানাই যে আমরা যাদের সঙ্গে বসে যে কোনো নেশাজাত দ্রব্য ব্যবহার করি, সেটা তামাক হোক বা সেটা অন্য কোনো লিগ্যাল নেশার প্রোডাক্ট হোক, সেগুলো একটা নির্দিষ্ট টাইম অন্তর আমাদের গ্রহণ করবার ইচ্ছে হয় এবং এই ইচ্ছেটাকে আমরা ক্রেভিং বলি। আর যারা আমাদের সঙ্গে থাকে সেই সময়, সেই মানুষগুলোকে আমরা কিউ হিসেবে ব্যবহার করি। তাদের দেখলেই কিন্তু আমাদের এই নেশা করার প্রবণতাটা বাড়ে। যে দোকান থেকে কিনি সেই দোকানগুলো দেখলেও আমাদের নেশা করার প্রবণতা বাড়ে। এবং এই জিনিসগুলোকে আমরা যদি অ্যাভয়েড করতে পারি এবং আমরা যদি অ্যাসার্টিভ হতে পারি যে আমার ব্যবহার করার ডিসিশানটাও আমার, ত্যাগ করার ডিসিশানটাও আমার, এর মধ্যে ভয় বা কোনো রকম ভুল তথ্য নেই, এটা আমি একজন ব্যক্তি হিসাবে আমি চয়েস করেছি, এই জায়গাটা বলার মধ্যে কোনো অপরাধ নেই। সেটা সে নিজের জীবন ভালো রাখার জন্য যে পদক্ষেপ নিচ্ছে, সেই বজায় রাখাটা নিয়ে যে হাসাহাসি করছে, সে বন্ধু কিনা তাকে ভেবে দেখার জন্য অনুরোধ করা হয়। সে ফিরে যায়। 1 মাস পর সেই কিশোর ফিরে এসে জানায় যে এখন তার খুব জোরে জোরে সাইকেল চালাতে গেলে হাঁপ ধরে যাচ্ছে না, যেটা তার কিছুদিন আগে ধরে যেত। কারণ এখন সে দিনে একটিও সিগারেট ব্যবহার করছে না। তার কারণ সে সেই চয়েসটা, যেখানে সে বন্ধুদের না বলতে পারতো না, সেই অ্যাসার্টিভ কমিউনিকেশানটা ডেভেলপ করতে পেরেছে এবং এখন সে তার অন্য বন্ধুদেরও মোটিভেট করে যাতে একটা তামাকবিহীন জীবন সে চুজ করতে পারে। ম্যাম, আপনাকে মান্ট এবং নিত্যানন্দ জনবাণী কমিউনিটি রেডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বিশেষজ্ঞদের কথায় বারবার উঠে এসেছে যে এই নেশা থেকে মুক্তি পেতে প্রয়োজন ডাক্তার,
কাউন্সিলর, পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের সহযোগিতা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেশা ছাড়ার ক্ষেত্রে আপনার নিজের ইচ্ছা এবং এই বিষয়টিকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা সবাই পাশে থাকুন, সাথে থাকুন এবং শুনতে থাকুন, সঙ্গে রাখুন 91.2 নিত্যানন্দ জনবাণী কমিউনিটি রেডিও। চলো শোনাই, চলো শুনি নিত্যানন্দ জন